স্টুডেন্টরা, আমরা আবার চলে এসেছি ইন্ডিয়ান পলিটিক্স নিয়ে। ঠিক আছে, ভারতের রাজ্য ব্যবস্থা সম্বন্ধে আবার আমরা দেখব। প্রচুর ইম্পর্ট্যান্ট একটি সাবজেক্ট, প্রচুর কোশ্চেন আছে পরীক্ষা থেকে। যেগুলো আমি ইম্পর্টেন্ট বলে দেবো, ওখান থেকে তো অবভিয়াসলি কোশ্চেন রিপিট হয়েছে, তোমরাও পেয়ে যাবে ভবিষ্যতে। তো আগের দিন আমরা পড়েছিলাম রাজা হরি সিং এর সম্বন্ধে। ঠিক আছে, জম্মু কাশ্মীরটা কীভাবে সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের মধ্যে সামিল করলো, তার যোগদানগুলো আমরা দেখলাম। ঠিক আছে, তারপর থেকে আজকে আমরা দেখব কী কী হয়। আচ্ছা, 1951-তে ভারতকে 4টি রাজ্যের টাইপে ভাগ করা। ঠিক আছে, 1951-কে এবার আসলে কী হয়েছে, ভারত স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পরে এবার ভারতের রাজ্য তৈরি করতে হবে। এতদিন তো সব অগোছালো ছিল, এখনও অগোছালো আছে। এবার অগোছালো জিনিসপত্রগুলোকে গুছাতে হবে, যেগুলোকে ব্রিটিশরা অগোছালো করে দিয়ে গেছে, সেগুলোকে আস্তে আস্তে ভারতকে গুছাতে হবে। গুছিয়ে একখানা নিজের প্রভিন্স বানাতে হবে, একখানা স্টেট বানাতে হবে, রাজ্য বানাতে হবে, পুরো রাজ্য মিলিয়ে দেশ বানাতে হবে। দেশ তো তৈরি হয়ে গেছে, মানে দেশ তো আমাদের স্বাধীন হয়ে গেছে, কিন্তু দেশটাকে নাম দিতে হবে, রাজ্যের ক্ষেত্রে ভাগ ভাগ করতে হবে। তো এই যে ভাগ বা গোছানো যে ব্যাপারটা, সেইটা এবার এখান থেকে শুরু হবে। ঠিক আছে, কীভাবে আমরা গোছাবো, কীভাবে ভারতকে আস্তে আস্তে গোছানো হবে। তো অগোছালো কীরকম ছিল, 1951 সালে একখানা ভারতকে রাজ্যের টাইপে ভাগ করা হয়। সেখানে 4খানা ধরনের রাজ্য টাইপে ভাগ করা হয়, 4টে ধরন। কী কী ধরন ছিল? একখানা হচ্ছিল যার নাম দেওয়া হলো ব্রিটিশ প্রভিন্স। ঠিক আছে, ব্রিটিশ প্রভিন্স মানে যেখানে ব্রিটিশরা ডাইরেক্টলি শাসন করতো, সেই এলাকাগুলোকে বা সেই রাজ্যগুলোকে বা সেই জায়গাগুলোকে ব্রিটিশ প্রভিন্সের আন্ডারে ফেলা হলো। ঠিক আছে, ব্রিটিশ প্রভিন্সে ফার্স্ট ভাগ করা হলো। আচ্ছা, দ্বিতীয় ভাগ যেটা হয় সেটা হয় প্রিন্সলি স্টেট, অর্থাৎ যেখানে রাজা রাজওয়াড়াদের শাসন শুরু হলো, শাসন চলতো। রাজওয়াড়াদের, যেখানে রাজাদের শাসন করতো, প্রিন্সরা শাসন করতো যেসব জায়গা, তাদের নাম দেওয়া হলো প্রিন্সলি স্টেট। আলাদা আলাদা করা হচ্ছে ভারতকে। প্রথম ক্ষেত্রকে ভাগ করা হলো ব্রিটিশ প্রভিন্স হিসাবে, যেখানে ব্রিটিশরা ডাইরেক্টলি শাসন করতো। দ্বিতীয় ক্ষেত্র ছিল প্রিন্সলি স্টেট, যেখানে রাজা রাজওয়াড়াদের শাসন চলতো। এবং 3 নম্বর যে ক্ষেত্র, সেটাকে আনা হলো কমিশনার এরিয়া। কমিশনার এরিয়া কি, যেসব বড় বড় শহর যেখানে ব্রিটিশদের শাসন চলতো, সেগুলোকে কমিশনার এরিয়ার মধ্যে আনা হলো। যেমন আমাদের ব্যারাকপুর তো কমিশনারেট, তাই তো। তো এগুলো আগেকার দিনে কমিশনার এরিয়ার মধ্যে ছিল, মানে ব্রিটিশদের আন্ডারে ছিল এইসব শহরগুলো। ঠিক আছে, অর্থাৎ যেগুলো বড় বড় শহর আছে, যেগুলো ব্রিটিশের আন্ডারে ছিল, শাসন চলতো, সেইগুলোকে কমিশনারেট বলা হলো, খালি শহর। আরেকখানে হচ্ছে ইউডি। আচ্ছা, একটা ডাউট হতে পারে যে ব্রিটিশ প্রভিন্স এবং কমিশনার স্টেটটা কী জিনিস। ব্রিটিশ প্রভিন্স সেইটা যেটা পুরো একটা ক্ষেত্র, একটা বড় রাজ্য, যেখানে ব্রিটিশের শাসন চলতো। ঠিক আছে, সাপোজ আমি বলে দিলাম আমাদের কলকাতায় ব্রিটিশের শাসন চলছে। ঠিক আছে, কলকাতা বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা বেঙ্গল, বিহার, উড়িষ্যা তখন ছিল, বেঙ্গল মিলিয়ে এটা ছিল ব্রিটিশের একখানা প্রভিন্স। ঠিক আছে, বেঙ্গল, বিহার, উড়িষ্যা। বা মাদ্রাস প্রেসিডেন্সি, বেঙ্গল প্রেসিডেন্সি। ঠিক আছে, বা মুম্বাই প্রেসিডেন্সি, গোটা মুম্বাই জুড়ে শাসন চলছে, সেটা ছিল ব্রিটিশের এরিয়া। ঠিক আছে, ব্রিটিশের একখানা রাজ্য। তো এটাকে ব্রিটিশ প্রভিন্স বানা হলো, যে স্টেট, যে রাজ্য যেখানে ব্রিটিশরা শাসন করতো। আর কমিশনার স্টেট কি, যে শহর যেখানে ব্রিটিশরা শাসন করতো। একটা বড় শহর মুম্বাই, একটা বিশাল বড় শহর। ঠিক আছে, খালি এই মুম্বাইয়ে ব্রিটিশরা শাসন করতো, সেটাকে বলো কমিশনারেট। ওই যে একটা সিটি, আমাদের এখানে ব্যারাকপুর একটা সিটি। ঠিক আছে, এরকম বড় বড় যদি সিটি থাকে যেখানে ব্রিটিশরা শাসন করতো, সেটাকে বলা হয় কমিশনার। সেটাকে কমিশনারের আন্ডারে রাখা হলো। ঠিক আছে, কমিশনার স্টেটের আন্ডারে রাখা হলো। তাহলে রাজ্য আর শহর এই দুটোকে আলাদা করা হলো ব্রিটিশের শাসনের ভিত্তিতে। ঠিক আছে, রাজ্য আলাদা করা হলো, যেখানে যেসব রাজ্যে ব্রিটিশরা শাসন করতো তাদেরকে ব্রিটিশ প্রভিন্স বানানো হলো। আর যেসব বড় বড় শহর, রাজা, সাপোজ কি কিছু রাজা রাজওয়াড়াদের জায়গা আছে, প্রিন্সলি স্টেট আছে, যেখানে রাজারা শাসন করছে, তার মাঝে একখানা বড় সিটি আছে যেখানে ব্রিটিশরা শাসন করছে, সেটাকে বলা হলো কমিশনারেট এরিয়া। বোঝা গেল? তাহলে 3খানা এরিয়া আমরা কী কী পেলাম? প্রথম হচ্ছে ব্রিটিশ প্রভিন্স, যেসব রাজ্যে ব্রিটিশরা শাসন করতো। সেকেন্ড হচ্ছে প্রিন্সলি স্টেট, যেসব রাজ্যে রাজা রাজওয়াড়াদের শাসন চলতো, রাজারা শাসন করতো। ঠিক আছে, 3 নম্বর আমরা কী পেলাম? কমিশনার স্টেট, অর্থাৎ যেসব বড় বড় শহরে ব্রিটিশরা শাসন করতো। আর 4 নম্বর কী পেলাম? ইউনিয়ন টেরিটরি, যেখানে একমাত্র ইউনিয়ন টেরিটরি ছিল আন্দামান নিকোবর। একটাই ইউনিয়ন টেরিটরি ছিল, আন্দামান নিকোবর। অর্থাৎ আমরা বুঝতে পারছি কি, ভারত তখন পুরো অগোছালো। ঠিক আছে, গোছানো অবস্থায় নেই, ভারত পুরোপুরি অগোছালো অবস্থায় আছে। ঠিক আছে, গোছানো নেই, ভারতকে কোনো রকমভাবে কিছু গোছানো নেই। এবার গোছাতে হবে, ভারতকে কী করতে হবে? গোছাতে হবে, রাজ্যকে আনতে হবে। এবার রাজ্য যে তৈরি করবে, ভারতকে যে গুছাবে, কিছু একটা ভিত্তিতে রাজ্যকে তৈরি করতে হবে। কোনো একটা ভিত্তিতে তো রাজ্য বানাতে হবে, যে সাপোজ এটার ভিত্তিতে রাজ্য হবে। তো ইন্ডিয়াতে দেখা গেল কি, মানে বিভিন্ন ভাষাভাষীর লোকেরা এখানে বাস করে। ইন্ডিয়াতে বিভিন্ন ভাষাভাষীর লোকেরা বাস করে। সুতরাং মানুষের মনে প্রথম কোশ্চেনই এটা জন্মে গেল, তাহলে কি ভাষার ভিত্তিতে আমাদের রাজ্যকে আলাদা করা যায়? রাজ্যকে বিভক্ত করা যায়? রাজ্যকে বানানো যায় ভাষার ভিত্তিতে? এই কোশ্চেনের উত্তর খুঁজতে একখানা কমিটি গঠন করা হলো। ঠিক আছে, যেই কমিটি হচ্ছে প্রথম কমিটি, যেটা লিঙ্গুইস্টিক বেসিস বা ভাষার ভিত্তিতে তৈরি হয়। ভাষার ভিত্তিতে তৈরি হওয়া প্রথম কমিটি, এখান থেকে কোশ্চেন দেয় পরীক্ষায়। তো
কি বললাম বোঝা গেল? ভারতকে এবার গোছাতে হবে। গোছানোর জন্য এই কোশ্চেনটা করা হলো যে ভারতে তো অনেক ভাষাভাষীর লোকজন আছে, অনেক ভাষাভাষীর লোকজন এখানে একসাথে বসবাস করি আমরা। তো ভাষার ভিত্তিতে কি ভারতের রাজ্যকে গঠন করা যায়? এই কোশ্চেন খোঁজার জন্য একখানা কমিটি তৈরি করা হয়, যেটা বলা হয় ফার্স্ট কমিটি ইন লিঙ্গুইস্টিক বেসিস, বা ভাষার ভিত্তিতে তৈরি প্রথম কমিটি। ভাষার ভিত্তিতে তৈরি প্রথম কমিটি। কমিটির নামটা পরীক্ষায় দেয়, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এস.কে. ধর কমিটি। এস.কে. ধর কমিটি, ঠিক আছে, এস.কে. ধর কমিটি। আর এস.কে. ধর কে ছিলেন? এস.কে. ধর কে ছিলেন? তিনি ছিলেন এলাহাবাদ হাইকোর্টের জাজ, ঠিক আছে। এস.কে. ধর ছিল এলাহাবাদ হাইকোর্টের জাজ ছিল। তার নেতৃত্বে একটি কমিটি তৈরি করা হয়, যার নাম দিয়ে দেওয়া হয় এস.কে. ধর কমিটি। আর এটা কি হলো? প্রথম কমিটি যেটা ভাষার ভিত্তিতে তৈরি হয়েছিল, প্রথম কমিটি যেটা ভাষার ভিত্তিতে তৈরি হয়েছিল। বোঝা গেল? বোঝা গেল? এবং এই কমিটিকে প্রস্তাব দেওয়া হয় যে ভাষার ভিত্তিতে কি ভারতের রাজ্য বানানো উচিত হবে। এই কমিটিকে প্রস্তাব দেওয়া হয় যে তোমরা দেখো ভাষার ভিত্তিতে কি রাজ্য গঠন করা উচিত হবে, একে প্রস্তাব দেওয়া হয়। কিন্তু এই কমিটি জাজমেন্ট করে এবং পরবর্তীতে রিপোর্ট দেয় যে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা উচিত হবে না। অর্থাৎ ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করাকে এই কমিটি খারিজ করে দেয়, ঠিক আছে। এই কমিটি বলে দেয় যে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা উচিত হবে না, বা ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা যাবে না, ঠিক আছে। এর পরবর্তীতে আরেকটি কমিটি আনা হয়, যার নাম দেওয়া হয় জেভিপি কমিটি। এখনো কোনো ডিসিশন আমরা নিতে পারছি না যে কোন কমিটির দ্বারা আমাদের ভারতের রাজ্য গঠন হবে, ঠিক আছে, বা কোন নিয়মের দ্বারা আমাদের ভারতের রাজ্য গঠন হবে। একটা কমিটি এই ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের প্রসেসটাকে না করে দেয়। সুতরাং আরেকখানা কমিটি গঠন করা হলো, যার নাম দেওয়া হলো জেভিপি কমিটি। জেভিপির যে মানে হচ্ছে জওহরলাল নেহরু, বি মানে হচ্ছে বল্লভভাই প্যাটেল, এবং পি মানে হচ্ছে পট্টবি সীতারামাইয়া। তিনজনের নেতৃত্বে একটা কমিটি তৈরি করা হলো। কার নেতৃত্বে? জওহরলাল নেহরু, যে মানে জওহরলাল নেহরু, বি মানে বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল, এবং পি মানে পট্টবি সীতারামাইয়া। তিনজনের নেতৃত্বে একটা কমিটি তৈরি করা হলো, এবং তারাও পরবর্তীতে রিপোর্ট দিল যে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা ঠিক না। এই কমিটিও রিপোর্ট কি দিল? ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা ঠিক না, ঠিক আছে। কিন্তু এবারই শুরু হলো আসল খেলা। কি খেলা শুরু হলো? ভারতের নিচের দিকে যে প্রান্ত, যেটাকে আমরা মাদ্রাজ বলে জেনে থাকি, বা আগে জানতাম মাদ্রাজ নামে, বর্তমানে তো তামিলনাড়ু হয়ে গেছে। তো মাদ্রাজ একটা বড় ক্ষেত্র ছিল, ঠিক আছে। মাদ্রাজ সেই সময় একটা বড় ক্ষেত্র ছিল, ঠিক আছে। মাদ্রাজ সেই সময় একটা বড় ক্ষেত্র ছিল, এবং সেই সময় দাবি উঠছিল মাদ্রাজ থেকে অন্ধ্রপ্রদেশকে আলাদা করার। এবার অন্ধ্রপ্রদেশের মাদ্রাজ কী জিনিস, কেন দাবি উঠছিল? কারণ হচ্ছে মাদ্রাজের যে ওপরের অংশ, ঠিক আছে, মাদ্রাজের যে ওপরের অংশ, সেই অংশে তেলেগু ভাষা বলা হতো। মাদ্রাজের ওপরের অংশ, সেখানে তেলেগু ভাষা বলা হতো, তেলেগু ওপরের দিকে, ঠিক আছে। এবং নিচের দিকের যে অংশ, সেখানে তামিল ভাষা বলা হতো। তো মাদ্রাজে একজন নেতা ছিল পট্টু শ্রীরামলু। কি নাম ছিল? পেট্টু শ্রীরামলু, ঠিক আছে, পেট্টু শ্রীরামলু। তিনি বলেন তেলেগু ভাষাকে স্বীকৃতি দিতে হবে, এবং এই স্বীকৃতি দেওয়ার জন্য পৃথক অন্ধ্রপ্রদেশের দাবি তিনি করেছিলেন। পেট্টু শ্রীরামলু বলেন আমাদের তেলেগু ভাষাকে স্বীকৃতি দিতে হবে, এবং এই স্বীকৃতি দেওয়ার জন্য এই পৃথক অন্ধ্রপ্রদেশের দাবি তিনি করতে থাকেন। কিন্তু যখন তিনি দেখেন ভাষার ভিত্তিতে তৈরি হওয়া কমিটিগুলো এই ডিসিশন দেয় যে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা উচিত হবে না, তখন এই পেট্টু শ্রীরামলু কী করলো? অনশনে বসে গেল, ঠিক আছে। তখন পেট্টু শ্রীরামলু ভাষার ভিত্তিতে পৃথক অন্ধ্রপ্রদেশের দাবি নিয়ে অনশনে বসে গেল, এবং 56 দিনের অনশনের পর তার মৃত্যু হয়ে যায়। পেট্টু শ্রীরামলুর মৃত্যু হয়ে যায় 56 দিনের অনশনের পর, এবং এই মৃত্যুর ফলে দক্ষিণ ভারতে প্রচুর বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়, এবং প্রচুর আন্দোলন হতে শুরু করে। এবং সরকার এই আন্দোলনের চাপে বাধ্য হয়ে এই পেট্টু শ্রীরামলুর মৃত্যুর জন্য যে আন্দোলন হয়েছিল, সেই চাপে বাধ্য হয়ে 10ই অক্টোবর, আচ্ছা তার মৃত্যু হয়েছিল 1952 সালে, ঠিক আছে। 56 দিন অনশনের পর তার মৃত্যু হয়ে গেছিল 1952 সালে, ঠিক আছে। এবং তারপরে পুনরায় স্ট্রাইক চলতে থাকে, প্রচুর পরিমাণে স্ট্রাইক হতে হতে সরকার বাধ্য হয়ে যায়, এবং লাস্টে বাধ্য হয়ে 10ই অক্টোবর 1953 সালে
10ই অক্টোবর 1953 সালে ভারত সরকার মাদ্রাসকে দুটি ভাগে ভাগ করে দেয়। মাদ্রাসকে দুটি ভাগে ভাগ করে দেওয়া হয়। একটি ভাগের নাম দেওয়া হয়, মাদ্রাসকে কি করা, এগুলো আমি মুছে দিই। মাদ্রাসকে দুটি ভাগে ভাগ করে দেওয়া হয় এবং একটি পদে, তাহলে মাদ্রাস ছিল আগে, মাদ্রাসকে দুটি ভাগে ভাগ করা হয়। একটার নাম দেওয়া হয় অন্ধ্রপ্রদেশ, আরেকটার নাম দেওয়া হয় তামিলনাড়ু। ঠিক আছে, তামিলনাড়ু, তামিলনাড়ু। ঠিক আছে, পেট্রোসি রামলুর জন্য যে মৃত্যুর ফলে যে স্ট্রাইক চলছিল, সেই স্ট্রাইকে সরকার চাপে পড়ে যায় এবং পরবর্তীতে মাদ্রাসকে 10ই অক্টোবর 1953-তে মাদ্রাসকে দুটি ভাগে স্প্লিট করা হয়। অন্ধ্রপ্রদেশ, যেখানে তেলুগু ভাষার লোকেরা ছিল, এবং তামিলনাড়ু, যেখানে তামিল ভাষার লোকেরা থাকলো। অর্থাৎ একটা স্টেট দুখানা ভাগে বিভক্ত হয়ে যায়, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু। এবং এই অন্ধ্রপ্রদেশই হচ্ছে ভাষার ভিত্তিতে তৈরি হওয়া প্রথম রাজ্য ভারতে। ভাষার ভিত্তিতে তৈরি হওয়া প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এবং তখন অন্ধ্রপ্রদেশের রাজধানী ছিল কুন্নুর। তখন অন্ধ্রপ্রদেশের রাজধানী কী ছিল? কুন্নুর। ঠিক আছে, এবং ভাষার ভিত্তিতে, ভারতে ভাষার ভিত্তিতে তৈরি হওয়া প্রথম রাজ্য কে হয়ে গেল? অন্ধ্রপ্রদেশ। খুব ইম্পর্টেন্ট, দুখানা কোশ্চেন পরীক্ষায় দেয়। ভাষার ভিত্তিতে তৈরি হওয়া প্রথম কমিটি কে ছিল? এস.কে ধর কমিটি। যে এস.কে ধর ছিল এলাহাবাদ হাইকোর্টের জাজ। আর ভাষার ভিত্তিতে তৈরি হওয়া প্রথম রাজ্য কোনটি? সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, যেখানে তেলুগু ভাষা চলে এবং তার রাজধানী তখন ছিল কুন্নুর। ঠিক আছে, বোঝা গেল? তো অন্ধ্রপ্রদেশ তৈরি হয়ে যাওয়ার পর, যখনই ভাষার ভিত্তিতে অন্ধ্রপ্রদেশ তৈরি হলো, তারপরে গোটা দেশ জুড়ে আন্দোলন হতে শুরু হয়ে গেল যে তাদেরও প্রত্যেকেরই ভাষার ভিত্তিতে এখন রাজ্য চায়। ঠিক আছে, গোটা দেশ জুড়ে কী হলো, এবার আন্দোলন হতে শুরু করলো। ম্যাক্সিমাম রাজ্যই আন্দোলনে সামিল হলো এবং তারা বললো তাদেরকেও ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করতে হবে। তো সরকার ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করার জন্য আবার একটা কমিশন তৈরি করা শুরু করলো। ঠিক আছে, এইবার কমিশনে রাখা হলো কাকে? সুপ্রিম কোর্ট থেকে। সুপ্রিম কোর্টকে কমিশনের দায়িত্ব দেওয়া হলো। তো সুপ্রিম কোর্টের তখন জাজ ছিল ফজল আলী। কে ছিল? ফজল আলী জাজ ছিল, ফজল আলী। ঠিক আছে, এবং তার নেতৃত্বে একটি কমিটি পাঠানো হয়, একটি কমিটি গঠন করা হয় যার নাম দেওয়া হয় ফজল আলী কমিশন। ঠিক আছে, যার নেতৃত্বে সুপ্রিম কোর্টের জাজ, এর নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়েছিল যার নাম দেওয়া হয়েছিল ফজল আলী কমিশন। এবং এখানে 3 জন সদস্য ছিল। কোশ্চেন দেয় কজন সদস্য ছিল? 3 জন। ফজল আলী কমিশনের 3 জন সদস্য ছিল। ঠিক আছে, এবং একে দায়িত্ব দেওয়া হয় ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা উচিত হবে নাকি ক্ষেত্রফলের ভিত্তিতে রাজ্য গঠন করা উচিত হবে। দুখানা অপশান দেওয়া হয় যে তুমি ভাই জাজমেন্ট করে দেখো, ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা ঠিক হবে নাকি ক্ষেত্রফলের ভিত্তিতে? ক্ষেত্রফল। ঠিক আছে, এ পড়ে গেল বিপদে। দেখলো ভাই গোটা দেশ জুড়ে লোক ভাষার জন্য আন্দোলন করছে, আমি যখন ক্ষেত্রফলের করি, মানে ক্ষেত্রফলের সাপোর্ট করি, তাহলে তো আমি তো মার খেয়ে যাবো। মানে ব্যাপারটা রকমের মধ্যে মনে রাখতে হবে, একটু মজার ছেলে। যে ফজল আলী কমিশনকে দুখানা জিনিসের উপর জাজমেন্ট করার সিদ্ধান্ত দেওয়া হলো যে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা ঠিক হবে না ক্ষেত্রফলের ভিত্তিতে রাজ্য গঠন করা ঠিক হবে। তো এই কমিটি গঠন করা হয়েছিল 1953 সালে। ঠিক আছে, কত সালে গঠন করা হয়েছিল? 1953 সালে। এবং এই কমিটি রিপোর্ট দেয় 1956 সালে। কত সালে রিপোর্ট দেয়? 56 সালে। 3 বছর। ভালো করে বুঝলো আর কি কমিটি যে আমি কোনটায় মার খাবো কম। ঠিক আছে, এটাই মার খাবো না এটাই মার খাবো। তো দেখলো যে না, আমি এটা করতে গেলে মারধর খেয়ে যাবো। তাই জন্য 1956 সালে রিপোর্ট দিল যে না, ভাষার ভিত্তিতেই দেশ গঠন করা উচিত হবে, কিন্তু একটি রাজ্যে একটি ভাষা এটি চলবে না। এই কমিটি রিপোর্ট দিল। ঠিক আছে, ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা উচিত হবে, কিন্তু একটি রাজ্যে একটি ভাষা চলবে না। অর্থাৎ গুজরাটি যারা বলে তাদের জন্য গুজরাট, মারাঠি যারা বলে তাদের জন্য মহারাষ্ট্র, বাংলা যারা বলে তাদের জন্য বেঙ্গল। ঠিক আছে, এরকমভাবে ভাষার ভিত্তিতে অনেকটা রাজ্য বানানোর চেষ্টা করা হলো। কিন্তু আবার রিপোর্ট কী দিল? একটি রাজ্যে একটি ভাষা চলবে না। এটা ইউনিটির জন্য বলা হয়েছিল যে ভারতের যে ইউনিটিটা সেটা বজায় রাখতে হবে। একটা রাজ্যে একটা ভাষা এটা চলবে না, একটা রাজ্যে অন্য ভাষাও চলবে। ঠিক আছে, পরবর্তীকালে শিডিউল 22-এর আন্ডারে মানে 22খানা ভাষাকে যেটা স্বীকৃতি দেওয়া হয়েছিল আমরা পরবর্তীকালে জানবো। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে কী হলো? এই কমিটি রিপোর্ট দিল 1956 সালে। কি বলা হলো? যে ঠিক আছে, ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা উচিত হবে। দেখলো যে হ্যাঁ ভাই, সেফ সাইডে থাকি আমরা, মারধর যেতে না খাই। ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা উচিত হবে, এবং কিন্তু একটি রাজ্যে একটি ভাষা এটি চলবে না। ঠিক আছে, বোঝা গেল? এবং এই কমিটির ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের জন্য একটি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আনা হলো, যেটা খুব ইম্পর্টেন্ট, যার নাম হচ্ছে সপ্তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সংশোধন আইন 1956। কত? সপ্তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সংশোধন আইন 1956।
সংশোধন আইন কি আমি অলরেডি আগে বলে দিয়েছি, আমি আরেকবার বলছি। সংশোধন আইন হচ্ছে ফ্লেক্সিবিলিটি রাখা হয়েছে, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনকে ফ্লেক্সিবিলিটি প্রদান করে, অর্থাৎ সময়ের সাথে সাথে কোনো জিনিস চেঞ্জ হতে পারে, কোনো মানে কি বলবো, কোনো রিচুয়ালস, কোনো অনুষ্ঠান চেঞ্জ হতে পারে, ঠিক আছে। তো যাতে সেই রকম চেঞ্জ করা যায় তাই জন্য অ্যামেন্ডমেন্টের সুযোগ করে দেওয়া হয়েছে, যাতে ভারত অ্যামেন্ডমেন্ট করতে পারে সময়ের সাথে সাথে, যদি প্রয়োজন হয় এর মধ্যে নিয়ম কারণে কিছু চেঞ্জ করা, তাহলে সেটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে চেঞ্জ করা যায়। তো ভাষার ভিত্তিতে যখন না এই ফজল আলী কমিশন যখন রিপোর্ট দিয়ে দিল, এরপর কি হবে, এরপর তো রাজ্য গঠন করতে হবে, তাই রাজ্য গঠন করার জন্য একটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আনতে হবে, একটা সংশোধনী আইন আনতে হবে, ঠিক আছে। সেটা আনা হয়েছিল সপ্তম সংশোধন আইন, যেটা ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের জন্য আনা হয়েছিল। সপ্তম সংশোধন আইন 1956 কেন আনা হয়েছিল? ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের জন্য, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের জন্য, ঠিক আছে, রাজ্য পুনর্গঠনের জন্য, ঠিক আছে, গঠনের জন্য, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের জন্য সপ্তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956 আনা হলো, ঠিক আছে, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের জন্য। এবং এর মাধ্যমে 14খানা স্টেট বানানো হলো এবং 6খানা ইউনিয়ন টেরিটরি বানানো হলো, 6টা ইউনিয়ন টেরিটরি বানানো হলো তখন, ঠিক আছে। 1956 সালে 14খানা রাজ্য এবং 6খানা কেন্দ্রশাসিত প্রদেশ বানানো হয়েছিল, ঠিক আছে, 14টা রাজ্য এবং 6টা কেন্দ্রশাসিত প্রদেশ বানানো হয়েছিল। তো সপ্তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956 মাধ্যমে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের জন্য এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আনা হয়। কার কমিশন? ফজল কালী কমিশন যেহেতু রিপোর্ট দিতে হ্যাঁ বলে দিল যে হ্যাঁ ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা ঠিক হবে, সেই জন্য সপ্তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956 নিয়ে আসা হয়, যেখানে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা হয়, ঠিক আছে, এবং 14খানা রাজ্য এবং 6খানা ইউনিয়ন টেরিটরি বানিয়ে ফেলা হয়। বুঝে গেল? 14টা রাজ্য এবং 6টা ইউনিয়ন টেরিটরি বানিয়ে ফেলা। আশা করি তোমরা টুকে ফেলেছো, আমি মুছে দিলাম, নাহলে পজ করে টুকে নিই। এরপরে আমরা আরেকটা জিনিস দেখবো, পাঞ্জাবের সম্বন্ধে আমরা একটু দেখে নেবো। কেন দেখবো? পাঞ্জাব একটা অনেক বড় জায়গা ছিল, একটু কমপ্লিকেটেড ছিল, অনেক বড় একখানা এরিয়া ছিল পাঞ্জাব। এবং পাঞ্জাবের আগের নাম ছিল পেপসু, PPSU, পেপসু, ঠিক আছে। পেপসুর ফুল ফর্ম কি? পেপসুর ফুল ফর্ম কি? পাটিয়ালা অ্যান্ড ইস্ট পাঞ্জাব স্টেট ইউনিয়ন, ঠিক আছে। পেপসুর পুরো নাম হচ্ছে পাটিয়ালা অ্যান্ড ইস্ট পাঞ্জাব স্টেট ইউনিয়ন। বোঝা গেল পেপসুর পুরো নাম। তো আমরা কি জানলাম, পাঞ্জাবে একটি কমপ্লিকেটেড এরিয়া ছিল, কমপ্লিকেটেড কেন, অনেক বড় একটা ক্ষেত্র ছিল, এবং এর পুরো নাম ছিল পেপসু, পাটিয়ালা অ্যান্ড ইস্ট পাঞ্জাব স্টেট ইউনিয়ন, ঠিক আছে। এটা ছিল পাঞ্জাবের পুরাতন নাম, ঠিক আছে। এবার পাঞ্জাবকে স্প্লিট করার জন্য, বিভক্ত করার জন্য, পাঞ্জাবকে ভাঙার জন্য একটি কমিশন তৈরি করা হলো, যে কমিশনের নাম দেওয়া হলো সাহা কমিশন, ঠিক আছে, সাহা কমিশন বা সাহা আয়োগ। কি কমিশন? সাহা কমিশন। এই কমিশনের এই বিভাজন করার জন্য একটি কমিশন গঠন করা হয়, যার নাম হচ্ছে সাহা কমিশন। এবং কত সালে গঠন করা হয়েছিল? 1966-তে, ঠিক আছে, 1966-তে সাহা কমিশন গঠন করা হয়েছিল। কোশ্চেন দেয় এখান থেকে, ঠিক আছে, কত সালে পাঞ্জাবকে ভাঙার জন্য কত সালে কমিশন গঠন করা হয়েছিল? 1966 সালে সাহা কমিশন গঠন করা হয়েছিল, সাহা কমিশন, ঠিক আছে, সাহা কমিশন। এবং এই কমিশন দ্বারা পাঞ্জাবকে স্প্লিট করা হয়। কীভাবে স্প্লিট করা হয়? এই কমিশন বলে যে পাঞ্জাবের যেটা উপরের দিকের অংশ, উত্তরের দিকের অংশ, যেখানে হিমালয় অবস্থিত, পাঞ্জাবের যে উপরি এলাকা, যেটা পাহাড়ি এলাকা, যেখানে হিমালয় অবস্থিত, সেটাকে ভেঙে বানানো হলো। এবার আমি পেপসুকে ভেঙে বানানো হচ্ছে, ঠিক আছে, পেপসুকে ভাঙা হচ্ছে, তাকে ভাঙা হচ্ছে পেপসুকে, যেটা পাহাড়ি এলাকা, ঠিক আছে, হিমালয় আছে, এখানে কি আছে? হিমালয়, সেটাকে বানিয়ে দেওয়া হলো হিমাচল প্রদেশ, ঠিক আছে, HP বা হিমাচল প্রদেশ বানানো হলো, ঠিক আছে। এর পরবর্তীতে পাঞ্জাবের যে নিচের অংশ, যেখানে হিন্দি ভাষা বলা হয়, সেইটাকে হরিয়ানা নাম দেওয়া হলো, ঠিক আছে, হরিয়ানা নাম দিয়ে ভাগ করে দেওয়া হলো। পাঞ্জাবের পশ্চিম ভাগ, যেখানে পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজ চলে, ঠিক আছে, সেটার নাম দিয়ে দেওয়া হলো পাঞ্জাব। পশ্চিম অংশ যেখানে পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজ চলে, সেটা হচ্ছে পাঞ্জাব নাম দেওয়া হলো। এবং এই হরিয়ানা এবং পাঞ্জাবের মাঝখানের জায়গাটাকে, যেটাকে ইউনিয়ন টেরিটরি বানানো হলো এবং দুজনেরই রাজধানী বানিয়ে দেওয়া হলো, কমন ক্যাপিটাল,
কিন্তু দুজনের কারোরই অধিকার থাকবে না, এটা ইউনিয়ন টেরিটরিও, ঠিক আছে। সেটার নাম দেওয়া হলো চণ্ডীগড়। চণ্ডীগড়, ঠিক আছে, চণ্ডীগড়। অর্থাৎ পাঞ্জাবকে 4টে ভাগে ভাগ করা হলো। যেখানে হিমালয় আছে সেটাকে হিমাচল প্রদেশ বানানো হলো, যেখানে পাঞ্জাবের নিচের দিকের অংশ যেখানে হিন্দি ভাষা বলা হয় সেটাকে হরিয়ানা বানানো হলো, পাঞ্জাবের পশ্চিমী ভাগ যেখানে পাঞ্জাবি ভাষা চলে সেটাকে পাঞ্জাব বানানো হলো, এবং এই পাঞ্জাব এবং হরিয়ানার মাঝের অংশটাকে চণ্ডীগড় বানানো হলো, যেটা দুটোরই ক্যাপিটাল বা দুটোরই রাজধানী ঘোষিত করা হলো, এবং দুটোর কারোরই অধিকার থাকবে না, অর্থাৎ পাঞ্জাব হরিয়ানা কারোরই অধিকার থাকবে না, তাই জন্য এটাকে ইউনিয়ন টেরিটরি বানিয়ে দেওয়া হলো, ঠিক আছে, ইউনিয়ন টেরিটরি বানিয়ে দেওয়া হলো। তাহলে এটা ইউনিয়ন টেরিটরি অফ হরিয়ানা অ্যান্ড পাঞ্জাব, কিন্তু দুজনের কারোরই অধিকার নেই, সরি ক্যাপিটাল অফ চণ্ডীগড় কি তাহলে ক্যাপিটাল অফ হরিয়ানা এবং পাঞ্জাব, কারণ হরিয়ানা এবং পাঞ্জাব দুজনেই রাজধানী হয়ে গেল চণ্ডীগড়, কিন্তু কারোরই অধিকার ক্ষেত্রে এটা নেই, তাই জন্য এটা হয়ে গেল ইউনিয়ন টেরিটরি, ঠিক আছে। তো এইভাবে পাঞ্জাবকে 4খানা ভাগে স্প্লিট করা হলো। পাঞ্জাব থেকে যে কোশ্চেন দেয়, পাঞ্জাবকে আগের পূর্ববর্তী নাম কি ছিল, পেপসু, ঠিক আছে, পাটিয়ালা অ্যান্ড ইস্ট পাঞ্জাব স্টেট ইউনিয়ন, ঠিক আছে, পেপসু। এবং কত সালে কমিশন তৈরি করা হয়েছিল, 1966 সালে পাঞ্জাবকে স্প্লিট করার জন্য শাহ কমিশন তৈরি করা হয়েছিল, শাহ আয়োগ বা শাহ কমিশন তৈরি করা হয়েছিল, এবং এর ফলে পাঞ্জাবকে 4টে ভাগে ভাগ করা হয়। যেখানে হিমালয় আছে সেটাকে হিমাচল প্রদেশ বানানো হয়, যে নিচের অংশে যেখানে হিন্দি ভাষা চলে সেটাকে হরিয়ানা বানানো হয়, তারপরে যেখানে পাঞ্জাবি ভাষা চলে সেটাকে পাঞ্জাব বানানো হয়, এবং এই দুটোর মাঝখানের ক্ষেত্রকে কমন রেখা হয়, যেটাকে চণ্ডীগড় নাম দেওয়া হয়, এবং দুটোকে কি করে দেয়, চণ্ডীগড়কে কি করা হয়, এই দুটো রাজ্যেরই রাজধানী হিসাবে ঘোষণা করা হয়, এবং একে কারোরই অধিকার ক্ষেত্রে না রেখে এটাকে ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত প্রদেশ বানিয়ে দেওয়া হয়। এভাবে পাঞ্জাব 4খানা ভাগে স্প্লিট হয়ে গেল। তো আজকে আমরা এই অবধি দেখলাম, পরবর্তী ভিডিওটা আমরা এরপর থেকে দেখবো, ঠিক আছে। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি কোনো রকম ডাউট থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করবে। দেখতে থাকো ভিডিওটি, ধন্যবাদ।